নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব বিমল মিত্রের লেখা ছোট গল্প মিসেস নন্দী। শুনতে থাকুন আজকের গল্প মিসেস নন্দী। মিসেস সেনের কথা আমার সত্যি মনে ছিল না। টেলিফোন তুলে জিজ্ঞেস করলাম, কে? চিনতে পারছেন না? আমি মিসেস সেন, প্রভা। সেই বিনিয়ে বিনিয়ে কথা বলবার ভঙ্গি। টেলিফোনে যেন গলাটা আরো মিষ্টি শোনালো। টেলিফোনেও যেন স্পষ্ট দেখতে পেলাম মিসেস সেনের জর্জেট শাড়ি, তার সিগারেট খাওয়া, তার এলো খোঁপা আর সিঁদুরের টিপ। বললেন, আজকে আপনার সময় হবে একবার? আপনাকে আমার বিশেষ দরকার ছিল। বললাম, কখন? মিসেস সেন বোধহয় তখন সিগারেট টানছেন। একটু ধোঁয়া ছেড়ে বললেন, মিস্টার সেন মারা গেছেন, শুনেছেন বোধহয়। বললাম, কখন? শুনিনি তো। সত্যি অবাক হয়ে গেলাম। সুব্রত সেন মারা গেছে, এই খবর তো জানা ছিল না। তার যে অসুখ তাও তো শুনিনি। অবশ্য সুব্রত সেনের সঙ্গে আমার দেখা তেমন ঘন ঘন হতো না। সে অন্য সমাজের লোক, তার সঙ্গে আমার সম্পর্কই বা কিসের? রেসের খবরও আমি রাখি না, স্টক এক্সচেঞ্জের খবরও আমার রাখবার দরকার হয় না। সুব্রত সেনের সঙ্গে বলতে গেলে আমার কোনো সম্বন্ধ রাখবার প্রয়োজনই হয়নি। কলেজে একসঙ্গে কিছুদিন পড়েছিলাম, সেই পর্যন্ত। মনে আছে, একদিন এক ভদ্রলোক সকালবেলা একটা চিঠি দিয়ে গেলেন। বললাম, কার চিঠি? ভদ্রলোক বললেন, আমাদের সাহেব এই চিঠি পাঠিয়েছেন। আপনি তার সঙ্গে এক কলেজে পড়েছেন, তিনি একবার দেখা করতে চান আপনার সঙ্গে। তখনও জানি না সাহেবটিকে। মস্ত বড় কোনো সরকারি অফিসের আরও বড় হোমরা সোমরা সাহেবের নাম ধাম পরিচয় টিকা লেখা প্যাডে একখানা চিঠি। লিখেছে সুব্রত সেন। 20 বছর পর আমার ঠিকানা খুঁজে বার করে অফিসের বাবুকে দিয়ে চিঠি পাঠিয়েছে। কখন আমার অবসর, কখন বাড়িতে থাকি না থাকি, বা তার অফিসে গিয়ে দেখা করতে অসুবিধে হবে কি না জানতে চেয়েছে। রীতিমতো আপ্যায়ন করে ভদ্রলোককে বিদায় দিলাম। বললাম, হ্যাঁ, তার সাহেব সত্যি আমার সহপাঠী এবং তার সঙ্গে আমি সেই দিনই দেখা করব। কিন্তু তারপর যা সচরাচর হয় তাই হয়েছিল। দেখা করা তো হয়নি, এমনকি চিঠি দেওয়াও হয়নি। কেন যে হয়নি তার কোনো যুক্তিসঙ্গত কারণও ছিল না। দেখা হয়নি। আরও নানান জরুরি কাজ অবহেলা করবার মতো, ও কাজটাও অবহেলিত হয়ে শেষে আর সমাধা হয়নি। শেষকালে এমন দেরি হয়ে গেল যে ও প্রসঙ্গ আমি ভুলেই গেলাম। শেষে এক সময় হঠাৎ দেখা হয়ে গেল মিসেস সেনের সঙ্গে। সভা থেকে বেরোবার সময় দেখি গেটের কাছে দাঁড়িয়ে আছেন এক মহিলা। জর্জেট শাড়ি, এলো খোঁপা, সিঁদুরের টিপ। আমার দিকে চেয়েছে মিটিমিটি হাসছেন। আমি কাছে যেতেই আমার দিকে এগিয়ে এসে বললেন, আমায় চিনতে পারছেন? এক নিমেষে যেন আমার 12 বছর বয়স কমে গেল। বললাম, প্রভা না? প্রভা বললে, মিস্টার সেনের চিঠি পাননি? মিস্টার সেন? প্রভা বললে, মানে মিস্টার সেনের অফিসের ক্লার্ক আপনাকে চিঠি দেয়নি? বললাম, সে তো সুব্রত, আমরা একসঙ্গে পড়েছি এক কলেজে, কিন্তু তার সঙ্গে তোমার কি সম্পর্ক? প্রভা হেসে ফেললে। বললে, ভেবেছিলাম চমকে দেব আপনাকে, তা আপনি তো এলেনই না সেদিন। বললাম, এখানে কি করতে? প্রভা বললে, মানে কাগজে খবর দেখে আপনার লেকচার শুনতে এসেছি। বললাম, মাসিমা
মাসিমা কেমন আছেন? ভালো করে চেয়ে দেখলাম আর একবার। মনে আছে মাসিমার কথাগুলো। মাসিমা বলতো, ওসব পদ্য লেখা টেখা ছাড়ও দেখিনি, গরিবের ছেলে, ওসব রোগ কেন? মাসিমার ছোট ছেলে খোকাকে তখন আমি পড়াতাম। গরিবের ছেলেকে শুধু সাহায্য করার জন্যেই ছেলেকে পড়ানোর কাজটা দিয়েছিলেন। নিয়ম করে রোজ সকালে বিকালে খোকাকে পড়াতাম, কিন্তু মাসিমা সামনে বসে থাকতেন। একদিন পড়া শেষে আড়ালে ডাকতেন, বলতেন, বাড়ি যাবার আগে আমার সঙ্গে একবার দেখা করে যেও। তারপর যখন দেখা করতে যেতাম বলতেন, মোশো। সোফাটায় বসিয়ে বলতেন, খোকার সামনে কথা বলে তোমাকে লজ্জা দিতে চাই না, তাই আড়ালে ডেকেছি। বললাম, বলুন। মাসিমা বললেন, আমি অনেক দিন থেকে দেখে আসছি তুমি বড় খারাপ জামা কাপড় পরে পড়াতে আসো, শার্ট ট্রাউজার পরে আসতে পারো না? আমতা আমতা করে বললাম, মানে বরাবর ধুতি পরেই কাটিয়েছি তো, তাই। আর তাহলে ট্রাউজার আমাকে কিনতে হয়। হ্যাঁ, কিনবে। ট্রাউজারে কত স্মার্ট দেখায় তা জানো? এই শার্টের কাপড়ের গজ কত করে? বললাম, 12 আনা করে কিনেছিলাম তখন, এখন একটু দাম বেড়েছে, অনেক দিন হয়ে গেল। ছি ছি ছি। মাসিমা যেন দর্শনে মর্মাহত হলেন। বললেন, খোকা কি ভাবে বলো দেখিনি? 2.5 টাকা গজের চেয়ে কম দামি কাপড় ব্যবহার করতে লজ্জা হওয়া উচিত। লজ্জা হওয়া উচিত তোমার। তুমি খোকা টিউটার, তোমার কাছে তো শুধু লেখাপড়াই শিখবে না, তোমার চাল চলন, ব্যবহার, পোশাক পরিচ্ছদ সবই ওর উপরে প্রভাব বিস্তার করবে। তারপর একটা সিগারেট ধরিয়ে বললেন, এই দেখো না, আমি সিগারেট খাই। খাই কেন? মাসিমা সিগারেট খাওয়ার কারণ আমি জানবো কি করে, সুতরাং আমি চুপ করে রইলাম। মাসিমা নিজেই বললেন, আমি তো প্রথমে খেতাম না, খেলে কাশি আসতো, কিন্তু খোকা কুকুর শিক্ষার কথা ভেবেই ধরলাম। ভাবলাম ওরা অন্তত স্মার্টনেস শিখবে, এতে খরচও একটু বাড়ে বটে, কিন্তু লাভ হয় কত জানো? লাভটা যে কি হয় তা আমি সেদিন ঠিক বুঝতে পারিনি, কিন্তু কথাটা বলবার পর থেকে বারবার লক্ষ্য করে দেখেছি, ওই ট্রাউজার, শার্ট, ওই সিগারেট, এই চাল চলনের একটা লাভ আছে। দেখতাম জামশেদপুরের কত বড় বড় লোক সবাই আসছেন মাসিমার বাড়িতে। সন্ধ্যাবেলা তার সিডোরের বাংলো বাড়িতে প্রত্যেক দিনই পার্টি বসত। জেনারেল ম্যানেজার থেকে শুরু করে ওয়ার্ড সুপারিনটেন্ডেন্ট, ফোরম্যান, জামশেদপুরের যত গণ্যমান্য অফিসার সব আসতেন। মাসিমার তখন কি উৎসাহ! এই সমস্যায় তখন স্মার্ট ছিলেন না, তিনি এক কোণে বসে বসে চুরুট টানতেন, কিন্তু মাসিমা সর্বত্র। বলতেন, মিস্টার ভান্ডারী, আপনাকে কিন্তু আজ ভারী ইয়াং দেখাচ্ছে। মিস্টার ভান্ডারী বলতেন, হে আপনার চোখের গুণে মিসেস নন্দী। মাসিমা বলতেন, না না, নিশ্চয়ই, সাদেক আলী আপনার স্যুট তৈরি করেছে, ভারী চমৎকার ফিট করেছে আপনাকে। সাদেক আলী ব্রাদার্স ছিল জামশেদপুরের সবচেয়ে বড় টেলার্স। জেনারেল ম্যানেজার স্যুট তৈরি করাতেন সাদেক আলীর কাছ থেকে, আর সেই জন্যেই মিস্টার নন্দীকেও সেখান থেকেই স্যুট তৈরি করাতে হতো। মাসিমার বাড়ির সকলের জামা ব্লাউজ তৈরি হতো ওখান থেকেই। শুধু টেলার্স নয়, সব কিছুই কিনতে হতো সবচেয়ে ফ্যাশনেবল দোকান থেকে, যেখান থেকে জামশেদপুরের বড় বড় অফিসাররা কেনেন। আর মাসিমা তার বাড়ির সান্ধ্য পার্টির জন্য কি কম খরচ করতেন? মিস্টার নন্দী একটু শান্ত প্রকৃতির মানুষ, বেশি নড়াচড়া, বেশি সাজগোজ পছন্দ করতেন না। তাকে দেখলেই মনে হতো যেন খালি গায়ে থাকলেই তিনি বেশি আরাম পান, পা ছড়িয়ে মাদুর বিছিয়ে শুয়েই যেন স্বস্তি পান তিনি।
আর তার উপর ছিল মিস্টার নন্দীর ভুলো মন। সকালবেলায় মিসেস নন্দী ধরেছেন ঠিক, বললেন, এ কি, চুরট কই, চুরট কই তোমার? মিস্টার নন্দী আমতা আমতা করে বললেন, চুরট ফুরিয়ে গেছে বোধ হয়। কেন, আগে থেকে বলনি কেন? স্টোর থেকে নিয়ে আসতো। কি যে তোমার নেচার! তোমাকে বারবার বলেছি না, চুরট মুখে না দিয়ে থাকবে না। চুরট ছাড়া তোমাকে ভালো দেখায় না। এখন যদি কেউ এসে পড়ে। মিস্টার নন্দীকে বলতে গেলে মাসিমাই মানুষ করেছেন। একটা আস্ত লেখাপড়া জানা গাধা ছিলেন মিস্টার নন্দী যখন প্রথম তার সঙ্গে বিয়ে হয়। মিসেস নন্দী মিস্টারকে ভালো স্যুট পরাতে শেখালেন, চুরট ধরালেন, পার্টিতে ড্রিঙ্কস খেতে শেখালেন। তখন মিস্টার নন্দী ছিলেন সামান্য অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান, কিন্তু মিসেস নন্দী তখন থেকেই স্মার্ট। সেই মিস্টার নন্দীর অল্প মাইনে থেকেই টাকা বাঁচিয়ে না খেয়ে ভালো পোশাক পরিচ্ছদ পরতে লাগলেন। বাড়িতে চায়ের পার্টি দিলেন, মিস্টার নন্দীর বার্থডেতে উৎসব করলেন, বড় বড় অফিসারদের তার নিজের বাড়িতে নেমন্তন্ন করে খাওয়াতে লাগলেন। কি যে কষ্টের জীবন ছিল মাসিমার তখন। বাড়িতে বাসি রুটি পান্তা ভাত খেয়ে পার্টিতে সকলকে কেক অমলেট কফি খাওয়াতে লাগলেন। আগে থাকতেন জামশেদপুরের এল রোডে, পরে উঠে এলেন সি রোডে বেশি ভাড়ার কোয়ার্টারে। ক্রমে গণ্যমান্য লোকে আসতে লাগলো মিসেস নন্দীর পার্টিতে। মিসেস নন্দীর পার্টির সুনাম ছড়িয়ে পড়ল জামশেদপুরের হোমরা চোমরাদের মহলে। মিস্টার ভান্ডারী এলেন, মিসেস ভান্ডারীও এলেন, মিস্টার দেশমুখ এলেন, মিসেস দেশমুখ এলেন, মিস্টার সুন্দর মায়ার এলেন, মিসেস সুন্দর মায়ার এলেন। শেষে সোসাইটিতে মিসেস নন্দীর পার্টি ক্রেজ হয়ে উঠল। মিসেস নন্দীর সেসব দিনের ইতিহাস বড় করুন। মিস্টার নন্দী রাত্রে আন্ডারওয়্যার পরে শুতেন, মিসেস নন্দীও ছেঁড়া শাড়ি পরে শুতেন। বিছানার ফরাস চাদর তুলে ছেঁড়া চাদর বেরোতো রাত্রে। শুধু চা খেয়ে ব্রেকফাস্ট করেছেন দুজনে, মাছ মাংস খাবার টেবিল থেকে বাদ। সাবান দিয়ে কাপড় কেচেছেন নিজের হাতে বাথরুমের দরজা বন্ধ করে। ঘরের মধ্যে শুধু সেমিজ পরে কাটিয়েছেন। ঘর ঝাড় দিয়েছেন, ঘুটের ছাই দিয়ে বছরের পর বছর দাঁত মেজেছেন, কিন্তু কেউ এসে গেলেই জর্জেটটা জড়িয়ে নিতেন। খাবার সময় চারিদিকে দরজা জানলা বন্ধ করে খেয়েছেন, নইলে কি দিয়ে তারা খাচ্ছেন তারা দেখতে পাবে যে। বাড়িতে একটা চাকর রেখেছেন, সে শুধু কাজ করে দিয়ে চলে যেত, খেত না। সেই চাকরি পাগড়ি পাজামা পরে একবার খানসামা, একবার বয়, একবার বাবুর্চি, একবার দারোয়ান সাজত, বহুরূপী। মিস্টার নন্দী বলতেন, এরকম কষ্ট করলে তোমারও শরীর খারাপ হয়ে যাবে শেষকালে। মিসেস নন্দী বলতেন, তা হোক, কিন্তু এরকম না করলে তোমার প্রমোশনটা হবে না, তোমার প্রমোশনটা হবে না যে। মিস্টার কাশ্যপ ছিলেন এস্টাবলিশমেন্ট অফিসার, তার হাতেই সব। মিস্টার নন্দী বলতেন, মিস্টার কাশ্যপ যদি চান তো একদিনেই ফোরম্যান হতে পারি। তখন ফ্যাক্টরিতে আরও অনেক অ্যাসিস্ট্যান্ট ফোরম্যান রয়েছে। মিস্টার নন্দী সকলের জুনিয়র। মাসিমা একদিন এক পার্টিতে গিয়ে মিসেস কাশ্যপের সঙ্গে ভাব জমালেন, তারপর নেমন্তন্ন করলেন নিজেদের বাড়িতে। এলেন মিস্টার কাশ্যপ, মিসেস কাশ্যপ দুজনেই। শিফন শাড়ি পরে খুব তোয়াজ করলেন দুজনকেই। দোকান থেকে অর্ডার দিয়ে নানা রকম খাবার আনালেন, চা, কফি, লেমনেড, কোকো, সব কিছুরই আয়োজন হয়েছিল। আর তার পরের মাসেই প্রমোশন হয়ে গেল মিস্টার নন্দীর। 300 টাকা মাইনে বাড়ল। কিন্তু শুধু ফোরম্যান করেই তৃপ্তি হলো না মাসিমার। সমাজে মিস্টার নন্দীর প্রমোশনের সঙ্গে সঙ্গে নিজের মর্যাদাও বাড়াতে হবে। ওয়ার্কস ম্যানেজারের গৃহিণীও হতে হবে একদিন। লক্ষ্যটা রইল সেই দিকেই। তখন এলেন মিস্টার আর মিসেস ভান্ডারী। এমনই করে মিস্টার নন্দী অল্প ছোট অবস্থা থেকে বড় হয়েছিলেন। কি করে বড় হতে হয়
তার চাবিকাঠির সন্ধান জানতেন মাসিমা। আমার ভালোর জন্যেই আমাকে সেই সব উপদেশ দিতেন। তাই সেদিন যখন জামা কাপড় নিয়ে অনুযোগ করলেন, উত্তরে আমি কিছুই বলিনি, চুপ করেছিলাম। মাসিমা বলেছিলেন, চাঁদে কালির দোকান থেকে স্যুট করিয়ে নাও। আমি বললাম, আমি অত টাকা কোথা থেকে পাবো বলুন? বাড়িতে ভাই বোন আছে, বাবা মাকে টাকা পাঠাতে হয়। মাসিমা বললেন, তোমার মেসোমশাইয়ের কি করে প্রমোশন করিয়েছি জানো? ছিলেন তো ক্লার্ক, এখন তো সবাই দেখছো ওয়ার্কস ম্যানেজার। কিন্তু কি করে হলো তা জানো? বললাম, না। মাসিমা বললেন, চুরুট খাইয়ে। প্রথমে কিছুতেই খেতে চাইতেন না, মিষ্টি গন্ধ লাগে। বললাম, গন্ধ লাগে লাগুক, অফিসারদের সঙ্গে মিশতে গেলে তারা যেমনভাবে চলে তেমনি করে চলতে হবে। তারা যে দোকান থেকে জামা করায় সেই দোকান থেকে জামা করাতে হবে, যে ক্লাবে যায় সেই ক্লাবে যেতে হবে। তারপর আবার একটু থেমে বললেন, নইলে মন দিয়ে শুধু ঘাড় গুঁজে অফিসের কাজ করে গেলে সেই ক্লার্কই থাকতে হতো বরাবর। এই প্রমোশনও হতো না, এই গাড়ি বাড়ি কিছুই হতো না। বলতেন, তোমার ভালোর জন্যেই বলছি, তোমাকেও ফ্যাক্টরিতে ভালো চাকরিতে ঢুকিয়ে দিতে পারি ওকে বলে, কিন্তু আমি যেমনভাবে বলি তেমনিভাবে চলতে হবে, ও ধুতি টুতি চলবে না। মাসিমা তখন পদোন্নতির সঙ্গে সঙ্গে মোটাও হয়েছিলেন, খুব ফর্সা বরাবরই ছিলেন, কিন্তু তার সঙ্গে মেদ বাড়ল। জর্জেটের জৌলুস ভেদ করে মাসিমার মেদ ফেটে পড়ত, কিন্তু সেই মেদই ছিল মাসিমার গর্ব। নইলে অমন করে সকলের চোখে আঙুল দিয়ে দেখাবার মতো করে কেন তা প্রকাশ আর প্রচার করতেন? সিল্কের শাড়ি সিল্কের ব্লাউজের উপরে এঁটে বসত না, বারবার খসে পড়তে চাইত। একবার মনে হতো শাড়ির আঁচলটা কাঁধ আর বুক আর পিঠ থেকে ইচ্ছে করে খসিয়ে দিয়েই বুঝি মাসিমা বেশি আনন্দ পেতেন। মিস্টার কাশ্যপ, মিস্টার ভান্ডারী, মিস্টার দেশমুখেদের বোধহয় ওইভাবেই আকর্ষণ করতে চাইতেন। তার সে চেষ্টা যে ব্যর্থ হয়নি, মেসোমশাইয়ের পদোন্নতি তার প্রমাণ। অথচ মেসোমশাইকে দেখেছি অন্যরকম। নন্দী মাসিমার পীড়াপিড়িতেই গায়ে জামা দিতে হতো তাকে। মাসিমার কথাতে চুরোট কামড়ে ট্রাউজার পরে দলের মধ্যে বসে থাকতে হতো। মাসিমা বললেন, কাল মিস্টার ভান্ডারীদের পার্টি দিচ্ছি একটা, মনে আছে তো? মেসোমশাই তখন ফ্যাক্টরি থেকে ফিরে একটু গড়াচ্ছেন সবে। ভয়ে ভয়ে বললেন, আবার? এই যে সেদিন পার্টি হয়ে গেল। মাসিমা বলতেন, তুমি আর বকো না, এখনো তোমার কনফার্মেশন হয়নি, জানো না? মেসোমশাই বললেন, আর ভালো লাগে না, একদিন যে একটু নিরিবিলিতে বাড়িতে থাকবো। মাসিমা বললেন, একবার ওয়ার্কস ম্যানেজার হও, তখন যত ইচ্ছে নিরিবিলিতে থেকো না, আমি বারণ করতে আসবো না। আমারই কি খুব স্বাদ, খরচও কি কম হয় ভেবেছ? মেসোমশাই হতাশ হয়ে পড়তেন। আর নিরিবিলি হয়েছে, ওরা এলেই জোর করে হাসতে হয়, কথা বলতে হয়। অফিসেও সেই ওরা, বাড়িতেও ওরা, সব সময় কি আর ভালো লাগে? মাসিমা বলতেন, তা আমারই কি খুব ভালো লাগে মনে করেছ? তাহলে কেন করো? আর প্রমোশনে কি দরকার? মেস তো চলে যাচ্ছে। মাসিমা বলতেন, তুমি তো বললে মেস চলে যাচ্ছে, মেসটা চলে যাচ্ছে কোথায়? ওই পুরনো গাড়িটায় চড়ে কি আর মান থাকে? মিস্টার ভান্ডারীর গাড়িটা দেখেছ চোখ মেলে? তা মেসোমশাইও অস্বীকার করতেন না। আগে তো সেই হেঁটে হেঁটে ফ্যাক্টরিতে যেতে হয়েছে, ঘেমে নিয়ে উঠতেন তখন অফিস যাবার সময়। একটু দেরি হলে বকুনি খেতে হতো, ফাইন হতো। সেই অবস্থা থেকে তো এখন এই অবস্থায় পৌঁছেছেন।
এখন তবু 10 জনে মানে, খাতির করে, সম্মান করে। রাস্তায় দেখা হলে ডেকে নমস্কার করে। জেনারেল ম্যানেজারের বাড়িতে নেমন্তন্ন হয়। পোশাকে পরিচ্ছদেও যে কিছু হয়, তিনি নিজেই তো তার প্রমাণ। সেই মাসিমা যিনি একদিন ধোঁয়ায় বসে রান্না করতে গিয়ে চোখের জলে ভেসেছেন, নিজের হাতে শুধু রান্নাই নয়, বাসনও মেজেছেন, সেই মাসিমাই এখন এত চেষ্টার পর সমাজে জাতে উঠেছেন। মিসেস ভান্ডারীর সঙ্গে মিসেস নন্দীর নামও একসঙ্গে উচ্চারিত হয়। জেনারেল ম্যানেজারের পাশের চেয়ারে যে বসতে পান, এটাই কি কম? সেই মাসিমাই এখন সিডোডের বাড়ি ছেড়ে নিজের কেনা বাড়িতে উঠেছেন। নিজের গ্যারাজে নিজের গাড়ি আছে, তার রান্নাঘরে বাবুর্চি আছে, টেবিলে বয় আছে, বাগানে মালি আছে। এটাই কি কম কথা নাকি? আর সংসারে থাকবার মধ্যে তো শুধু একটি ছেলে আর একটি মেয়ে। ঠিক এমনই অবস্থাতেই আমি এসে হাজির হয়েছিলাম, খোকার প্রাইভেট টিউটর হয়ে। তাও কি কম তদবিরের পর? আমার এক দূর সম্পর্কের কাকা বলেছিলেন, মিস্টার নন্দীকে বললে তোমার চাকরি হবে না। যদি কোনো রকমে মিসেস নন্দীকে পাকড়াতে পারো, তাহলে হতেও পারে। আমার তখন ছেলে পড়ানো প্রধান উদ্দেশ্য নয়। কোনো রকমভাবে আস্তে আস্তে ঘনিষ্ঠতা হলে ফ্যাক্টরিতে একটা চাকরি জোগাড় করা। মিস্টার নন্দীর হাতেই সব। মিস্টার নন্দী একমাত্র বাঙালিদের মধ্যে জামশেদপুরে বড় চাকরি করেন। ইচ্ছে করলে তিনি চাকরি করে দিতে পারেন। একদিন একলা পেয়ে মিস্টার নন্দীকে বললাম আমার অভাবের কথা। বললাম, আপনি যদি একটা চাকরি করে দেন ফ্যাক্টরিতে, বড় উপকার হয়। যে কোনো রকমের একটি চাকরি। ফ্যাক্টরিতে মিস্টার নন্দীর কাজের লোক হিসেবে নাম ছিল। যোগ্যতার সঙ্গে মাসিমার তদবির মিলে ধাপে ধাপে তার উন্নতি হয়েছিল। কিন্তু অন্তরে তিনি ছিলেন বাঙালি। ডিনার খেতেন, স্যুট পরতেন, চুরুট কামড়াতেন। সেই কেবল স্ত্রীর অদম্য উচ্চাকাঙ্ক্ষার তাগিদে। নইলে সর্ষের তেল গায়ে মেখেই চান করতে পছন্দ করতেন তিনি। ডাল দিয়ে ভাত মেখে খেতেই ভালোবাসতেন। ধুতি পরেই আরাম পেতেন। তাই আমার কথায় একটু সহানুভূতি হলো যেন তার। বললেন, চাকরি করবে ফ্যাক্টরিতে? আবার বললাম, হ্যাঁ, যে কোনো চাকরি। কি জানি কিরকম মেজাজ ছিল। বললেন, তুমি জানো না, জীবনে চাকরি কখনো করনি তো, সবে আরম্ভ করছো জীবন। আমরা চাকরি করলাম এতদিন ধরে, মর্মে মর্মে বুঝলাম চাকরির জ্বালা। বলে একটু থামলেন, তারপর আবার বলতে লাগলেন, চাকরির বড় অপমান, বড় মর্মান্তিক অপমান। জানো, যে চাকরি করেনি সে বুঝবে না। তা তোমার চাকরি না করলেই কি চলে না? সেদিন বুঝেছিলাম মেসমশাইয়ের সেসব কথা ছলনা নয়। বাইরে থেকে সামাজিক প্রতিপত্তি প্রতিষ্ঠাটাই আমরা দেখতাম, ভিতরের অন্তরঙ্গ মানুষটা যে অন্যরকম, সেদিনই তার পরিচয় পেলাম। বললেন, এক এক সময় মনে হয় সব ছেড়ে ছুড়ে দিয়ে বনে চলে যাই। মনে হয় এর চেয়ে ভিক্ষে করে খাওয়াও ভালো। আমি আর কি বলবো, সেদিন তার সামনে চুপ করেই বসেছিলাম। মেসমশাই আবার বললেন, ভাবি, আমার জীবনটা তো একরকম গেল। আমার ছেলেকে যেন এ দুর্ভোগ না ভুগতে হয়। যেমনই হোক, একটা ছোটখাটো দোকান করলেও এর চেয়ে ঢের সুখী হওয়া যায়। সেদিন জামশেদপুর ফ্যাক্টরির ওয়ার্কস ম্যানেজারের মিস্টার নন্দীর মুখ থেকে অমন কথা যে শুনব, সত্যি আশা করিনি। বলতে গেলে ঠিক সেই দিন থেকেই জীবন সম্বন্ধে আমার এক নতুন দৃষ্টি খুলে গেল। প্রভা তখন ছোট, খোকা আরও ছোট। আমি খোকাকে পড়াতে যেতাম সন্ধ্যাবেলা। যাবার আগে যথাসাধ্য ফিটফাট হয়ে যাবার চেষ্টা করতাম। নিয়মিত চুল ছাঁটতাম। সাদেক আলীর দোকান থেকে স্যুট করিয়ে পরতাম।
কিন্তু তবু মাসিমাকে খুশি করতে পারতাম না। মাসিমা আমার সব জিনিসেই খুঁত ধরতেন, বলতেন, ট্রাউজার কি বদলাবে না তুমি? তোমাকে তো বলেছিলাম একটা স্যুট 2 দিনের বেশি পরবে না, আর বাড়িতে গিয়ে বিছানার তলায় ভাঁজ করে রাখবে। কখনো বলতেন, স্যু পরতে পারো না? এখানে বড় বড় লোক আসে সব। যদি মিসেস ভান্ডারী কোনোদিন জিজ্ঞেস করেন একে, তখন কি উত্তর দেব বলো তো? হয়তো মাসিমা বাড়ির বিশিষ্ট অতিথিদের সামনে আমার বেরোনো পছন্দ করতেন না, তাই যেদিন পার্টি থাকতো সেদিন খোকাকে আমি সকালেই পড়িয়ে আসতাম। তাতে মাসিমারও ইজ্জত থাকতো, আমাকেও দুর্ভোগ পোয়াতে হতো না। কিন্তু সবচেয়ে বেশি রেগে গেলেন সেই দিন, যেদিন জানতে পারলেন আমি গল্প লিখি। বললেন, ওসব বদ নেশা হলো কোত্থেকে তোমার? তোমাকে তো ভালো ছেলে বলেই জানতাম। আমি আর কি বলবো, আমি সেদিন চুপ করেই ছিলাম। বললেন, লেখাপড়া জানা ছেলেরা ওসব লিখতে যাবে কেন? তুমি না ফ্যাক্টরিতে চাকরির জন্য মিস্টার নন্দীকে বলেছিলে, যদি কেউ জানতে পারে তুমি ওইসব রাবিশ লেখো, তাহলে কি তোমার চাকরি হবে কোনোদিনও? ভেবেছ? ছি ছি। বললেন, ভেবেছিলাম মিস্টার নন্দীর মতো তোমাকেও জীবনে কেমন করে দাঁড়াতে হয় শেখাবো। তারপর একটু ভেবে বললেন, কিন্তু সাবধান, খোকাকে যেন ওসব পড়িও না, শিখিও না। তা যা হোক, ওখানে আমার আর বেশি দিন চাকরি করা সম্ভব হয়নি। ফ্যাক্টরিতেও আমার চাকরি হয়নি শেষ পর্যন্ত। হয়নি বলে কোনো ক্ষতিও যে হয়নি আজ বুঝেছি। কিন্তু এই প্রভার জন্য মাসিমার কি কম চিন্তাই ছিল? যখন মেসোমশাইকে প্রতিষ্ঠার উঁচু শিখরে উঠিয়ে দিয়েছেন, তখন প্রভার পালা। আইসিএস থেকে শুরু করে গেজেটেড অফিসার পর্যন্ত সমস্ত পাত্র যখন একে একে নিঃশেষ হয়ে যেতে লাগলো, তখন একদিন। কিন্তু সেসব আমি দেখিনি। আমি তখন কলকাতায়। কিছু কিছু কানে আসতো, শুনেছিলাম মেসোমশাই অনেক পাত্রেরই খবর এনেছিলেন, কিন্তু মাসিমারই সেসব পছন্দ হয়নি। অনেক রকম বায়নাক্কা ছিল মাসিমার। বিলেত ফেরত হওয়া চাই, স্যুট পরা চেহারা চাই, আইসিএস হওয়া চাই, অন্তত কিছু না হোক গ্যাজেটেড অফিসার। শেষ পর্যন্ত বিয়ে হয়েছিল এক বিলেত ফেরতের সঙ্গেই, গ্যাজেটেড অফিসারই বটে। এই বিয়েতে মাসিমা মস্ত পার্টি দিয়েছিলেন। মিস্টার মিসেসটা সবাই এসেছিলেন সেই পার্টিতে। কিন্তু পরে জানা গিয়েছিল পাত্র নাকি বড় বেশি মদ খায়, রেস খেলে, স্টক এক্সচেঞ্জে ফাটকা খেলে। এসব খবরও আমি কলকাতায় থেকেই শুনতে পেয়েছিলাম। কিন্তু সেই পাত্র যে আমাদের সুব্রত, তাও জানতাম না। এবং যখন সুব্রত তার অফিসের ক্লার্ককে দিয়ে আমায় চিঠি পাঠিয়েছিল, তখনও জানি না যে তারই সঙ্গে মিসেস নন্দীর মেয়ে প্রভার বিয়ে হয়েছে। জানলাম পরে, অনেক পরে, যখন দেশ স্বাধীন হয়ে গেছে, দেশের আবহাওয়া বদলে গেছে। আমিও তখন অন্যভাবে অন্য জগতে ভীষণ ব্যস্ত অবস্থায় আছি। তখন আর মিস্টার নন্দী, মিসেস নন্দী, জামশেদপুর, সেই সমাজ কোনো কথাই মনে নেই। সেই সময় হঠাৎ একদিন মিসেস নন্দীর চিঠি পেলাম যে তিনি আমার সঙ্গে দেখা করতে আসছেন। এই ঘটনা যেমন বিস্ময়কর, তেমনই কৌতুকপ্রদ। মনে আছে, আমি সেই চিঠি পেয়ে সেদিন অবাকই হয়ে গিয়েছিলাম। মিসেস নন্দী যখন আমার বাড়িতে এসেছিলেন, তখন আমি তার পোশাক পরিচ্ছদ দেখেও অবাক হয়ে গিয়েছিলাম। খদ্দরের শাড়ি পরেছেন, খদ্দরের ব্লাউজ। বললেন, খুব খুশি হয়েছি তোমার সাকসেস দেখে। যেখানেই যাই সেখানেই তোমার নাম শুনি। তবে তোমার বইটা এখনো পড়া হয়নি। তা এত লোকে যখন ভালো বলছে, তখন নিশ্চয়ই ভালো হয়েছে। শুনলাম নাকি সিনেমাতেও হচ্ছে তোমার বই। আসল উদ্দেশ্যটা পরে বললেন।
বললেন, যে জন্যে তোমার কাছে এসেছি বলি। বলে একটু থামলেন। মিসেস নন্দী মনে হলো যেন আরো বুড়ো হয়েছেন তখন। মেদ যেন সব ঝরে গেছে, চুলেও পাক ধরেছে, একটু যেন হতাশ হতাশ ভাব মুখে চোখে। বললেন, দেখো কিরকম সব বদলে গেল। তোমার তো এখন বহু লোকের সঙ্গে আলাপ পরিচয় হয়েছে। এখনকার মিনিস্টার মহলের সঙ্গে আমার একটু আলাপ করিয়ে দিতে পারো? বললাম, মিনিস্টার মহলের সঙ্গে? মিনিস্টার মহলের সঙ্গে আলাপ করতে চাইছেন কেন? বললেন, খোকাকে তো বিলেতে পাঠিয়েছি, জানো বোধ হয়, সেই তারই একটা চাকরির জন্যে। ওই ছেলেটার জন্যে যা কিছু ভাবনা। খুকুর তো বিয়ে হয়েই গেছে। সেদিন মাসিমাকে আমি সাহায্য করতে পারিনি বলে দুঃখ যে না পেয়েছিলাম তা নয়। তিনি যে কেমন করে ভাবতে পেরেছিলেন গল্প লেখক হলেই মিনিস্টার মহলের সঙ্গে আলাপ থাকা সম্ভব, তা আমি বলতে পারবো না। সেদিন ক্ষুণ্ণ মনেই মাসিমা বিদায় নিয়েছিলেন বটে, কিন্তু তার ছেলের চাকরি শেষ পর্যন্ত হয়েছিল কিনা তাও আর খবর রাখবার সময় পাইনি। এরপরই এসেছিল সুব্রত সেনের চিঠি, এবং তারপরেই সেই মিটিংয়ে প্রভার সঙ্গে দেখা। জিজ্ঞেস করেছিলাম, মাসিমা কেমন আছেন প্রভা? প্রভা বলেছিল, মা মা তো মারা গেছেন, আপনি জানেন না? আর মেসমশাই? প্রভা বলেছিল, বাবার বড় অসুখ, সেবা করবার তো কেউ নেই, বড় কষ্ট হচ্ছে তার। কেন, খোকা কোথায়? বিলে থেকে ফেরেনি? প্রভা বললে, না, খোকা নাকি সেখানেই এক মেয়ে বিয়ে করেছে, চিঠিপত্র দেয় না। খোকার জন্যেই তো ভেবে ভেবে মা অত তাড়াতাড়ি মারা গেলেন। সুব্রতর কথা আর জিজ্ঞেস করলাম না, কারণ সুব্রতকে আমি ভালো করেই জানতাম কলেজে। বড় লোকের ছেলে, দেখতেও সুন্দর, কিন্তু সেই বয়স থেকেই অবাঞ্ছিত দলের সঙ্গে মিশে গোল্লায় গিয়েছিল। শেষে রেসে যেত, এবং আরও কোথায় কোথায় যেত তার উল্লেখ না করাই ভালো। একটু থেমে প্রভা বললে, আর কি বই লিখছেন? বললাম, লিখতে আর পারছি কই, লেখার আসেই না। প্রভা হাসল, বললে, এবার আমাদের নিয়ে একটা বই লিখুন না। আমিও হাসলাম, বললাম, তোমার কাকে নিয়ে? এই আমার মাকে নিয়ে। কথাটা বলে প্রভা হাসতে চেষ্টা করলে, কিন্তু আমার মনে হলো প্রভার হাসিটা যেন কান্নার মতো দেখালো। আমিও হাসতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। অনেক রাত হয়ে গিয়েছিল। সেদিন প্রভাদের বাড়িতে একদিন যাব বলে চলে এসেছিলাম, কিন্তু যথারীতি সেই কথাও রাখতে পারিনি। তারপর আজ এতদিন পরে হঠাৎ টেলিফোনে সুব্রত সেনের মৃত্যুর খবরটা শুনে সত্যি ভারী দুঃখ হলো। দুঃখ হলো সকলের জন্যে। দুঃখ হলো সুব্রত স্ত্রী মিসেস সেনের জন্যেও। মিসেস সেন তখনও টেলিফোন ধরে আছেন। আবার বললেন, আজকে আপনার সময় হবে একবার? আপনাকে আমার বিশেষ দরকার ছিল। মনে পড়ল প্রভা সেদিনের কথাটা। প্রভা বলেছিল, এবার আমাদের নিয়ে বই লিখুন না। হয়তো আমার সঙ্গে এই কথাই বলবে প্রভা, হয়তো বলবে মাসিমার কথা, মেসমশাইয়ের কথা, খোকার কথা, আর তার নিজের কথা, আর সুব্রতর কথা, সুব্রতর মদ খাওয়ার কথা, সুব্রতর অসংযমের কথা, সুব্রতর রেস খেলবার কথা। সব কথাই হয়তো অকপটে বলে যাবে, আর হয়তো ওদের ওই সংসারের কথা নিয়ে বই লিখতে পিড়াপিড়িও করবে।
কিন্তু মাসিমাকে আমি কেমন করে আমার গল্পের বিষয়বস্তু করব? মাসিমা যে সেদিন আমাকে স্যুট পরতে বলেছিলেন, আমায় সাহিত্য রচনা করতে বারণ করেছিলেন, সে তো আমার ভালোর জন্যেই তো। আমি তার কথা মতো চললে তিনি একটা চাকরি সেদিনই করে দিতেন আমাকে। এতদিন সে চাকরিতে থাকলে হয়তো মেসোমশাইয়ের মতো ফোরম্যানও হয়ে যেতাম। চিরজীবনের জন্য নিশ্চিন্ত হতে পারতাম। পেনশন, প্রভিডেন্ট ফান্ড সবই পাকা হয়ে থাকতো। তাহলে আর এই পাঠকদের কৃপা করার জন্য লোলুপ হয়ে থাকতে হতো না। রাত জেগে লিখে লিখে শরীর খারাপও করতে হতো না। এত ঈর্ষা, এত শত্রুতা, এত দলাদলির গ্লানি থেকে মুক্তি পেতাম। সাহিত্য করে আমার কী বা হয়েছে? সেই চাকরি তো আমার পক্ষে ভালো ছিল। মিসেস সেন আবার বললেন, আজ সময় হবে আপনার? বললাম, না, এবং না বলে টেলিফোনটা ছেড়ে দিলাম। হয়তো প্রভা খুব আঘাত পেল, কিন্তু তা হোক। নন্দী মাসিমাকে নিয়ে গল্প লিখলে যে বিশ্বাসঘাতকতা করা হবে। শেষ হলো আজকের গল্প, বিমল মিত্রের লেখা গল্প মিসেস নন্দী। গল্পটি পাঠক পাঠিকার চিত্তে, শ্রোতা চিত্তে অনেকখানি ভাবনার অবকাশ দিয়ে শেষ হয়ে গেল। আপনাদের কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবেন এবং গল্পগুলিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর আপনারা যারা নতুন আসছেন, যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার। আর সবাইকেই বলছি নোটিফিকেশান অন রাখার জন্য। আমি এই চ্যানেলে প্রতিদিনই একটি করে নতুন গল্প আপনাদের পড়ে শোনাচ্ছি। প্রত্যেকটি গল্পে আপনাদের সাথে চাই আপনাদের মতামত। বিমল মিত্রের আরও কিছু সুন্দর সুন্দর গল্প আমি আমার চ্যানেলে পড়েছি, যেমন ঘরন্তী, লজ্জাহর, আশু কাকা। যদি আপনাদের না শোনা হয়ে থাকে, অবশ্যই শুনে দেখতে পারেন। শুনলে কিন্তু মতামত জানাতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন এবং থাকুন পরের গল্পের অপেক্ষায়।